একটা বিরাট ভূমিকা। তারা প্রোগ্রাম দেন, তারা সুপারভাইজ করেন। তাদের সার্ভিসটা না পেলে আমাদের কোয়ালিটির জন্য একটা সন্দেহ থেকে যায়, প্লাস আমাদের কাজের গতির ক্ষেত্রেও একটা বাধার সৃষ্টি করে। সেক্ষেত্রে কোভিডের ক্ষেত্রে আমাদের এটা এখন একটা পর্যায়ে আমরা আসছি মোটামুটি, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে কোভিডের কোনো প্রভাব আমাদের উপরে পড়েনি বা পড়বে না। এটা যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে আমাদের জন্য সুবিধাজনক, পরিস্থিতি অবনতি হলে আবার আমাদের সাফারিংসটাও বেড়ে যেতে পারে। আর যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা ছিল রোড মেইনটেনেন্স, বিশেষ করে এই টঙ্গী অংশ এবং ওই চৌরাস্তা থেকে ভোগড়া, এই বৃষ্টির সময়টা এটা আমাদের খুবই বেগ পেতে হয়েছে, এবং আমাদের অদক্ষতা হোক বা অপর্যাপ্ততা যাই হোক, এই কারণে পাবলিকের অনেক ভোগান্তি হয়েছে। কিন্তু এখন বৃষ্টি ধরে যাওয়ার কারণে, আগেই বললাম, যেটা আমাদের মূল যে অংশটা আবদুল্লাপুর থেকে কলেজ গেট, এই অংশটা আমরা এইচবিবি কার্পেটিং করে মোটামুটি 4টা লেন আমরা পাসেবল করে রেখেছি। এইটাও এখন আর বড় সমস্যা নাই। তবু এটা একটা চ্যালেঞ্জ, আমরা এই টঙ্গী এলাকাতে কমপক্ষে 4টা নতুন লেন না করা পর্যন্ত এখানকার ভোগান্তি একটু না একটু থাকবে। এটাই আমাদের এখানে শেষে দেখানো হলেও এটাই আমাদের নাম্বার 1 চ্যালেঞ্জেস। এরপরে আমাদের অগ্রগতি শেষ করতে পারবো কিনা সেটা একটু আমাদের হিসাব করে দেখাচ্ছি। আমি শুধু ইয়েটা বলি, আরএসডি যেটা মূল, এখানে যদি আমরা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করি, দেখলে 14টা কম্পোনেন্ট আমাদের কাজের, 14টা অংশ আমরা এক হিসেবে করতে পারি। এর মধ্যে দেখা যাবে যে আমরা 4টা কম্পোনেন্টের কাজ 100% অলরেডি হয়ে গেছে। 10টার মধ্যে এই যে 14টার মধ্যে 4টা আমাদের অলরেডি হয়ে গেছে। আর অন্য যেগুলি আছে আমরা 2-একটা নমুনা হিসেবে দেখাই। এই যে রাস্তা প্রশস্তকরণ, এখানে আমার করতে হবে 16 কিলোমিটার এই আরএসডি অংশে। এর ভিতর আমার 14 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, বাকি আছে মাত্র 2 কিলোমিটার। আর আমার প্রত্যেক মাসে যেটা আমি করতে পারি, আমার ক্যাপাসিটি আছে 1.6 কিলোমিটার। সেক্ষেত্রে আমার বাকি এই কাজটা করতে সময় লাগবে 5 মাস। কিন্তু আমার যদি সেপ্টেম্বর ধরি, সেপ্টেম্বর 22, ডিসেম্বর ধরলাম, তাতেও আমার থাকে 13 মাস। 13 মাসের মধ্যে আমার প্রয়োজন 5 মাস, তাহলে এটা খুব সহজেই এটা কমপ্লিট করা সম্ভব। এভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে 5 মাস, 6 মাস, 9 মাস, 11 মাস সময় লাগবে। শুধু একটা ক্ষেত্রে আমাদের এই যে এয়ারপোর্টের ওখানে যে দেখছেন যে এই আমাদের ফ্লাইওভারটা যে তোলা হচ্ছে, এই কাজটার ক্ষেত্রে আমাদের 76টা স্প্যান, এর ভিতর 7টা হয়ে গেছে, 8 নাম্বার চলছে। তারপর এখানে তো আমাদের প্রায় 2 মাস সময় নষ্ট হলো। আর আমাদের লঞ্চিং গার্ডার আর একটা চীন থেকে আসার কথা এসে যাচ্ছে, কিন্তু এই কোভিডের কারণে শিপিং বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে। এই কারণে এই কাজটা শেষ করতে আমাদের হিসেবে 14 মাস সময় লাগবে দেখাতে, কিন্তু আমাদের হাতে আছে 13 মাস। তারপরেও আমাদের এটা ব্যাকআপ প্ল্যান আমাদের আছে যে আমরা ওই শেষের 13 মাসের শেষের 2-1 মাস হয়তো আমরা গাজীপুর থেকে ময়মনসিংহ এর দিকে যে অংশটা, ওইটা আমাদের প্রোগ্রামে আছে, ওইটা আমাদের বিআরটির জন্য সমস্যা সৃষ্টি করবে না, ওটা একটু বেশি সময় লাগলো। দ্বিতীয়ত অন্য কম্পোনেন্ট গুলিতে এর আগেই শেষ হয়ে যাবে, তখন আমাদের হাতেই 1-2টা কাজ থাকবে। সেক্ষেত্রে এটাকে আমরা আরো এক্সট্রা এফোর্ট দিয়ে আরো সব শক্তি এখানে সর্বশক্তি নিয়োগ করে এটাও আমরা সময়ের মধ্যে করে ফেলতে পারবো। সেক্ষেত্রে হিসাব অনুযায়ী আমাদের 14টা কম্পোনেন্ট, একটা বাদে বাকি সবই আমাদের হাতে সাফিসিয়েন্ট সময় আছে শেষ করার জন্য। এবং একই চিত্র ইয়ের ক্ষেত্রেও, বিবিএর অংশের ক্ষেত্রে, ওটা আর আমরা রিপিট করছি না। এটা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে পুরো হিসাবটা পেতে পারবেন। বাজেট শেষ পর্যন্ত কত টাকা? বাজেটের বিষয়টা যেটা বললাম যে বাজেট ফাইনাল করার কাজটা এই মুহূর্তে চলমান, নেক্সট উইকে হয়তো আমরা এটা ফাইনাল করতে পারবো। এখন পর্যন্ত পুরনো যেটা হিসাব আর কি আমাদের 4200 কোটির ব্যাপারে, এর থেকে খুব একটা বাড়বে না। তার মধ্যেও অনেক ব্যাপার আছে, যদি একটা বাজেট নিয়ে আর একটা সেপারেট সেশন করি সেখানে দেখা যায় বাজেটে অনেক বিষয় ধরে রাখতে হয়, এটা ট্র্যাডিশনাল সিস্টেম যদি লাগে। মানে আমাদের 5% একটা কোন ক্ষেত্রে আছে কাইসার, কন্টিনজেন্সি খাতে একটা, ও 5% অর্থ বাড়তি ধরা আছে, ওইটা শেষ পর্যন্ত হয়তো আর লাগবে না। এখন তো আমরা সব দেখতে পাচ্ছি যে আমরা কি কি কাজ বাকি, কোনটা আনসার্টেনিটির জন্য এগুলি থাকে। এখন আমরা তো টানেলের
শেষ মাথায় চলে আসছে। আমার এরকম আরো অনেক সেক্টর থাকে যেখানে টাকা ধরা আছে কিন্তু হয়তো সব টাকা লাগবে না। এই কারণে বাজেট ওইটাই যে প্রকৃত খরচ তা না, এটা কাজ শেষ হলে পরে প্রকৃত হিসাবটা দেয়। অনেক ক্ষেত্রেই টাকা কম লাগে, বেশি লাগার প্রশ্ন নেই, বেশি লাগলেও তো আমি সেটা আর পাবো না, আমাকে ওই টাকার মধ্যে শেষ করতে হবে। স্যার এখন যে অবস্থায় আছেন সেক্ষেত্রে আপনারা ডিসেম্বর থেকে 100 বাস নিয়ে অপারেশন আগামী বছরের ডিসেম্বর থেকে অপারেশন শুরু করতে যাচ্ছেন, এটি কি আপনি বলতে পারবেন? হ্যাঁ স্যার স্লাইড গুলো সরাই দিতে হবে স্যার, স্লাইড নিজেদের বাস দিয়ে নিজেদের বাস দিয়ে। স্লাইড সরাইতে হবে স্যার, আপনার ফ্রেমটা এর মধ্যেই আমাদের অপারেটর নিয়োগ আমরা কমপ্লিট করে ফেলি। স্যার স্লাইডটা সরাই দেন স্যার। সেখানে তো 25টা স্টেশন আছে, এই স্টেশনগুলো দিয়ে হচ্ছে যাত্রী উঠানামা করানো হয়। প্রেজেন্টেশন স্লাইডটা সরাই দেন প্লিজ। এই ট্রাফিক লেনও তো বাস চলবে, এসব বাস হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা আসলে মূল ডিজাইনে আমাদের এই বিষয়টা ছিল না, কিন্তু আমরা এখন এখানে বাস বে আমরা পয়েন্টগুলি ঠিক করেছি এবং বাস বে ডিজাইনও করে ফেলেছি এবং আমাদের মূল প্রকল্পের ডিজাইনেও এটা ইনক্লুড করা হয়েছে। এখন আমাদের স্টেশনের বাইরে মিক্সড লেনে যে বাসগুলি চলবে এদের জন্য আমরা বাস বে বাস স্টেশন করে দেব, এটা আমাদের ডিজাইনে অলরেডি ইনক্লুডেড হয়ে গেছে। আমাদের আমরা ছবিগুলিও দেখাতে পারতাম। স্যার স্লাইডটা একটু সরাই দেবেন স্যার, প্রেজেন্টেশন স্লাইড এখন আর লাগছে না স্যার। আচ্ছা, আমরা যারা অনলাইনে আছি আমাদের কথা কি শোনা যাচ্ছে? আমরা যারা অনলাইনে আছি শোনা যাচ্ছে, আপনাদেরকে শোনা যাচ্ছে। আপনারা শুনেন, শোনা যাচ্ছে। ওইখান থেকে একজন বারবার বলতেছে স্লাইড সরাই দেওয়ার জন্য, স্লাইডটা সরিয়ে দেন। আমি নিজামুলক বিপুল, আমার দুইটা কোশ্চেন আছে। প্রথমত হইলো যে আপনাদের এই প্রকল্প তো দীর্ঘদিন হয়ে গেল, মানুষের ভোগান্তিও দীর্ঘদিন চলছে, আপনার হিসাব মতে আরো 13 মাস এই ভোগান্তি পোহাতে হবে। এখন আসলে কি ডিসেম্বর 22-এ আপনারা লঞ্চ করতে পারবেন, মানে যাত্রা শুরু করতে পারবেন, নাকি সেখানেও আবার সময় লাগবে কিনা, মানে আবার বলবেন কিনা যে ঠিক আছে আরো 2 মাস লাগতে পারে? এক। 2 নম্বর হইলো আপনি বলছেন যে এই বিআরটিকে আমরা আরেকটা বিআরটিসি তে রূপান্তরিত করতে চাই না, আমরা বিআরটিসি দেখতে চাই না। আমাদের দেশের সমস্যা হচ্ছে বিআরটিসির এত বাস আসলো, আর্টিকুলেটেড বাস আসলো, ডাবল ডেকার আসলো, এই এসি বাস আসলো, কিছুদিন পর সেটা নষ্ট হয়ে যায়, তারপর আর এগুলা মেরামত হয় না বা এগুলার যন্ত্রপাতি যন্ত্রাংশ সব চুরিচামারি হয়ে যায়। তো এই যে বিআরটির মতো একটা প্রকল্প যেটা র্যাপিড ট্রানজিট বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটবে কিনা? 3 নম্বর হচ্ছে আপনি আরেকটা প্রসঙ্গ বলছেন যে যারা ইন্সপেকশনে যাবে, বাস যেখান থেকে কিনা হবে টেন্ডারের মাধ্যমে, যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান ক্রয় করবে তাদের যেখান থেকে কিনবে, ইতালি হোক, চায়না হোক, জাপান হোক, জার্মানি হোক, ওইখানে আপনাদের লোকজন যাবে। ওই ইন্সপেকশনটা আপনারা কনফার্ম করবেন কিনা, নাকি ওরা কেনাকাটায় ব্যস্ত থাকবে গিয়ে আর এখানে এসে বলবে সব দেখে আসছি, ঠিক আছে স্যার সব ঠিক মতো চলবে, আর দেশে আসার পর 6 মাসের মাথায় সেগুলো আবার ডাম্পিং এ পাঠাতে হবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমি সবগুলি অলরেডি কভার করে ফেলেছি। আমি যেটা বললাম যে আরেকটা বিআরটিসি করতে চাই না, তার মানে তো যে কথাগুলি আপনি বললেন এ ব্যাপারে আমরা সচেতন ভাবে এই বিষয়গুলি এড়িয়ে চলবো। আমরা সরকারি প্রতিষ্ঠান হিসাবে আমরা নিজেরা এই পরিচালনা বা মেরামত এই দায়িত্বটা আমরা নেব না, এটা আমরা প্রাইভেট সেক্টরকে এখানে ইনভলভ করব, যাতে সরকারি, এটা তো বুঝতেই পারেন যে সরকারি সেক্টর আসলে এরকম সার্ভিস প্রোভাইডিং বা ব্যবসা করা এটা সাকসেসফুলি হয় না, যার জন্য আমরা প্রাইভেট সেক্টরকে এখানে ইনভলভ করব। একটা লাভ লোকসানের ব্যাপার থাকবে তাদের, যার জন্য এটা সার্ভাইভ করবে। আমাদের ওইরকম গাড়িগুলি বসে যাওয়ার সিস্টেম থাকবে না। আর যেটা বললেন যে ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা বললাম তো আমরা অ্যাওয়্যার আছি, এবং এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এটা হওয়ার কারণ হলো যে দেখা যায় যে অরিজিনাল প্রস্তাবে থাকে যে এক্সপার্ট পাঠানো হচ্ছে বা কনসালটেন্টকে পাঠানো হচ্ছে দেখানোর জন্য, কিন্তু একটা জায়গায় গিয়ে দেখা যায় তাদের নাম কেটে দিয়ে সেখানে অন্য যারা প্রয়োজন নাই বা যাদের কোনো এক্সপার্টাইজ নেই তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়। তারা ওখানে গেলেও তারা শুধু চোখ দিয়ে দেখতে পারে, কিন্তু তাদের তো ওই টেকনোলজিক্যাল দেখার স্কোপ নাই। এটা যদি যাতে না হয় সেক্ষেত্রে আমরা অ্যাওয়্যার থাকবো যে আমাদের এটা কনসালটেন্টদেরকেই আমরা পাঠাবো মেইনলি। এক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিতে পারি যে আমাদের ইন্সপেকশনের ক্ষেত্রে আমাদের নন এক্সপার্ট যারা নন টেকনিক্যাল তারাও থাকবেন, কিন্তু টেকনিক্যাল যাদের প্রয়োজন তারা অবশ্যই থাকবে। আচ্ছা, একটা কথা, আমার নাম বাংলাদেশে কাজ করি, সেটা হচ্ছে
মাসখানেক আগে যখন এয়ারপোর্টে গাজীপুর এবং বিএনসিসি দুই মেয়র আসলেন পরিদর্শন আপনারাও সাথে ছিলেন, তারা একটা কথা বলেছেন যে এই যে সড়কের যে ভোগান্তি, স্পেশালি একটু বৃষ্টি হলে একদম বনানী পর্যন্ত টেইল জমে যায়, তার জন্য আপনাদের যাই করবেন মানে সেই দিন পর থেকে আপনারা যাই করবেন, যে নকশাই করবেন, তাদের সাথে অ্যালাইন হয়ে করতে হবে। এই অ্যালাইনমেন্টের জায়গাটা এখন কি অবস্থা? আপনারা কি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আর আপনার প্রশ্ন আমি একসাথে বলছি, যেটা ডিজাইনের ক্ষেত্রে ওই 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 সময় কিন্তু আমাদের ডিসিশন হয়েছে যে আমরা একটা আমাদের ডিজাইন নিয়ে একটা প্রেজেন্টেশন আমরা দুই মেয়রের সামনে উপস্থাপন করব, এবং তাদের যে সাজেশন বা যেটা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ডিজাইনে ভুল আছে, ভুল থাকতেই পারে। তো আমরা আমাদের এক্সপার্টরা যেটা বলে থাকেন যে বড় ধরনের ভুল থাকার কথা, তারপরেও যদি থাকে এখনো সময় আছে, আমরা তাদের মতামত নেব, তাদের কে শুনবো, এবং যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেটা আমরা দুই পক্ষ মিলে সেটা আমরা সমাধান করব। আমার নাম শফিকুল ইসলাম কারিম, আমি এই বাংলায় কাজ করি। আপনারা এখানে একটা আপনাদের যে একটা কাগজ দেখছেন, সেখানে এক জায়গায় আছে সার্বিক অগ্রগতি 63.27%। আবার নিচের যে ঘরে ওখানে আছে জুলাই 2021 পর্যন্ত 61.70%। তো আমরা কি সার্বিক অগ্রগতি 63.27% করব? আর হচ্ছে যে আপনার প্রকল্পের ব্যয় বাড়ছে না, এবং যে বরাদ্দ আছে সেই টাকার মধ্যে আপনারা চেষ্টা করবেন, এটা কোনো ক্লিয়ার মেসেজ দিতে পারেন? না, আমাদের এই যে প্রিপারেশনটা চলছে এখন, জাস্ট এই মুহূর্তে এটা অনগোয়িং, আমরা বাজেটটা ফাইনাল করছি, নেক্সট উইকে হয়তো আমরা এই ফিগারটা বলতে পারবো। একজন একজন আপনারা একটু ডিসিপ্লিন মেনটেন করেন। আমি তো সেটা বলি না, আমি যদি ভুল থাকতেই পারে, এবং সেটা আমরা দুই পক্ষ সামনাসামনি বসবো, আমাদের ডিজাইন আমরা তাদের সামনে প্রেজেন্ট করব, এবং তাদের মতামত আমরা নেব। যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা আমরা, বা কোনো ধরনের কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা আমরা মিনিমাইজ করব। একটু ওনাকে একটু শুনি। আপনারা যে কাগজটি বলেছেন আপনারা 63% কাজ হয়েছে, সেই অনুযায়ী আপনি আমার 2023 সালের ডিসেম্বরে চালু করতে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে সেই 2022 ডিসেম্বরে চালু করার সিদ্ধান্তে বাস্তবসম্মত কি আপনারা সেটা আমি দেখালাম যে প্রত্যেকটা কম্পোনেন্ট এই সুবিধাটা নেওয়ার জন্য মানুষকে কি পরিমাণ টাকা গুনতে হবে, সেটি কোনো কষ্ট আপনারা তৈরি করবেন? আমি তো অলরেডি দুইটা প্রশ্নের জবাবে দিয়েছি। আমি তো প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে দেখালাম যে কতদিন সময় লাগবে, আমার হাতে কতদিন সময় আছে। বাজেটের কথা বললাম যে এখন এটা অনগোয়িং, শেষ পর্যন্ত আমরা নেক্সট উইকে বলতে পারবো যে কত টাকা লাগবে। স্যার, আপনি আপনারা বলছেন যে ডিজাইনে যদি কোনো পরিবর্তন করতে হয় সেটা করবে, যদি সেটা করতে হয় তাহলে তো স্যার আপনারা 2022 সালে আপনারা যেতে পারছেন না, কারণ আপনাদের এখনো ডিজাইন এইটা ওই না, এভাবে বলা যায় না। ডিজাইন চেঞ্জ করে মানে যে সব উলট পালট করে তা তো না, ছোটখাটো অনেক বিষয় থাকতে পারে। আপনাকে উদাহরণস্বরূপ বলি যে আমাদের এই যে টঙ্গী অংশ, এলিভেটেড অংশ, এখানে আমাদের ডিজাইনে ছিল কোনো জায়গায় বক্স গার্ডার, কোনো জায়গায় আই গার্ডার, কিন্তু দেখা গেল যে যদি আমরা বক্স গার্ডারে কাজ করতে যাই তাহলে আমার এই বক্স গার্ডার গুলি প্রায় 15 দিন থেকে 1 মাস এরকম ঝুলিয়ে রাখতে হয়। তখন আমার রাস্তাটা ওই বরাবর রাস্তা, নিচের রাস্তা বন্ধ রাখতে হবে, সেক্ষেত্রে বন্ধ রাখলে আমার দুই দিকে মাত্র 2টা লেন থাকে, এই 2 লেন দিয়ে এই ট্রাফিক কন্ট্রোল করা সম্ভব। সেক্ষেত্রে আমরা বক্স গার্ডারের জায়গায় আমরা আই গার্ডার নিয়ে আসছি। এক্ষেত্রে ওরকম বড় কোনো ব্যাপার না, আমি বক্স গার্ডার আগে থেকে আমি বানাচ্ছি না, যেখানে আড়াআড়ি গার্ডার দিতাম সেখানে আমি লম্বালম্বি গার্ডার দিতাম। এইরকম আরো এর থেকেও মাইনর চেঞ্জ আছে। ওখানে কোনো ক্ষেত্রে আমাদের কথা ছিল যে কাঠ দিয়ে আমরা প্ল্যাটফর্ম করবো, সেক্ষেত্রে আমরা কংক্রিট দিয়ে করছি। এরকম ডিজাইন চেঞ্জে ওরকম সময় বেশি লাগার কোনো স্কোপ নেই। এরকম মাইনর অনেক চেঞ্জ হতে পারে, এটা হয়, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ কোনো মানুষই তো পারফেক্ট না। এত বড় একটা প্রকল্পে ডিজাইন করার পরে কেউই বলতে পারবে না যে এই ডিজাইনে কারো কখনো হাত দিতে হবে না। Sure. প্রতি ঘন্টায় যদি বাস্তবিক চিন্তা করা হয়, যে মানুষটা আপনার ধরেন নোয়াখালী যাবে, সে কি আপনাদের বিআরটিতে চলবে? আর 20,000 যাত্রী বহন করে আপনারা ছেড়ে দিচ্ছেন এয়ারপোর্ট, আবার হচ্ছে এখান থেকে ইন্টিগ্রেশনের বিষয়টা তো ডিটেইলস বললাম, আমরা তো ছেড়ে দিচ্ছি না। চালু করবে, বিআরটির যে মূল উদ্দেশ্য, বিআরটির যে মূল সুফল, সেটা কি জনগণ পাবে? এক। আর দ্বিতীয় হচ্ছে আপনারা আপনাদের অনেক আমি কথা বলতে কাছে অনেক কথা হয়েছে, বারবার কাছে যে সেটাকে হচ্ছে ঠিকাদারের কাছে অর্থাৎ হচ্ছে ঠিকাদারের গাফিলতিটা কেন? আর আপনারা প্রকল্প পরিচালনা নিশ্চয়ই এটা তাদের কাছে কাজটা আদায় করে নেবেন। আর
গাজীপুর একটা শিল্প বিশ্ববিদ্যালয়, রাস্তার দুপাশে অসংখ্য কলকারখানা ফ্যাক্টরি, প্রতিদিন হাজার হাজার শ্রমিক এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ যখন যাতায়াত করে, যখন আপনাদের বিআরটি লেনটা চালু হয়ে যাবে, শ্রমিকের ভোগান্তিটা কি কমবে কিনা, আর তাদের আসলে মানে কতটা সাপোর্ট বা তাদের জন্য কি ব্যবস্থা? ঠিক আছে, আপনার সব প্রশ্ন আমার মনে হয় অলরেডি অ্যাড্রেস। তারপরেও বলি যে এখন এই যে একটা রাস্তা যেটাকে বলা হচ্ছে যে 1/3 অফ দি কান্ট্রি, যে এই এরকম একটা রাস্তায় যখন আমরা 10 লেনের রাস্তা করব, এই রাস্তায় তখন যেখান থেকে যখন তখন লোকজন এরকম দৌড়ে দৌড়ে পার হবে, এইটা কি কোনো ডিজায়ার্ড সিন? এটাকে কেন আপনি সাপোর্ট করছেন? সাপোর্টের বিষয়টা কিন্তু আমরা তো চাচ্ছি যে এটা, আমি তো শুরুতেই বলেছি যে আমরা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবো। আমি তো 25টা আমার স্টেশনে, প্রত্যেকটা স্টেশনেই রাস্তা পারাপারের সুযোগ থাকবে। তারপরেও যদি কোনো নির্দিষ্ট জায়গায় এরকম স্পেশাল ডিমান্ড থাকে, সেখানে প্রয়োজনে আমরা আরো ফুটওভার ব্রিজ করবো। কিন্তু আমরা কোনো ক্রমেই এরকম পায়ে হেঁটে রাস্তা আড়াআড়ি পারাপার, এইটা তো আমরা এই সভ্য যুগে এটা সমর্থন করতে পারি না। এবং এই সিচুয়েশনের উন্নতির জন্যই আমরা এরকম একটা প্রকল্প হাতে নিয়েছি। কিন্তু আপনারা যদি এটাকে সাপোর্ট দেন, তাহলে একটা গ্রুপ দেখা যায় আরো একটা প্রেশার ক্রিয়েট করবে, তখন আলটিমেটলি আমাদের জনগণের ভোগান্তি তাতে বাড়বে, অ্যাক্সিডেন্ট হবে। আমার রাস্তার যে গতি, আমরা এখন আমার যে ডিজাইন গতি আছে, এইটা আমি তখন ইউজ করতে পারবো না। যেটা বলছে যে আসলে কি সুফল পাবে, মানে এয়ারপোর্ট পর্যন্ত এসে কি মানুষ আসলে সুফল পাবে কিনা, আপনি যদি পুরোটা আমি 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 বলি যে যদি অন্য সব, আমি ইন্টিগ্রেশনে যেটা বললাম সেটা যদি বাদও যদি দিই, কিন্তু গাজীপুর থেকে 35 বা 40 মিনিটে কেউ যদি এয়ারপোর্ট আসতে পারে, এটা কি একটা সুবিধা না? এখন তো আপনারাই তো রিপোর্ট করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত লেগে যায়। সেক্ষেত্রে যদি আমি গাজীপুর থেকে এয়ারপোর্ট নিশ্চিত করতে পারি যে না 35 মিনিটে সে আসতেই পারবে, এটা কি একটা কম সুবিধা মনে করেন আপনি? আপনার প্ল্যান অনুযায়ী তো স্যার আপনি 35 মিনিট আসতে পারবেন না, এটা তো বাস র্যাপিড ট্রানজিট করছে না। আপনার এখানে 25টা স্টেশন আপনাকে কাজ করতে হবে। ওগুলি হিসাব করেই তো আমি এটা ধরেছি। স্যার আপনি 35 মিনিট কিভাবে প্ল্যান করছেন? আপনি 25টা স্টেশন থেকে কাজ করতে হয়, সেখানে 1 মিনিট না 1 মিনিট এখন এই সমস্ত ক্ষেত্রে আমরা ছবি দেখালে বুঝতে পারতেন 1 মিনিট অনেক বড় টাইম। স্টেশনে আমাদের হয়তো 10 থেকে 15, সব তো আমার রেডি থাকবে। এখন মেট্রোর যে ট্রেনের ছবি টবি আপনারা দেখেন না, যে আসে উঠতে কয়েক মিনিট কয়েক সেকেন্ড লাগে, নামতে কয়েক সেকেন্ড লাগে, ফস করে চলে যায়। এখানে আমরা হয়তো 15 থেকে 20 সেকেন্ডের বেশি আমার স্টেশনে লাগবে না। এগুলি হিসাব করেই আমরা 35 থেকে 40 করেছি। আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এটা আপনি বলছেন যে সর্বাধুনিক বাস অনেক বড় একটা অনেক টাকার একটা প্রজেক্ট, বিনিয়োগের একটা বিষয়। স্যার আপনাদের কি কোনো সার্ভে আছে যে এই রুটে যে যাত্রী যাতায়াত করে তাদের ইনকাম লেভেলটা কেমন, প্রচলিত বাস ভাড়া এবং আপনারা যে প্রিমিয়াম সার্ভিস দিবেন? বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। এইটা তো আপনার যে ধারণা থাকে, আমাদের এখানে মূল কাজের থেকে সার্ভের পরিমাণ অনেক বেশি। আমাদের এইরকম বিশাল বিশাল বইপত্র রয়ে গেছে, সব যত কিছু বললেন, যা কিছু আপনি কল্পনা করতে পারবেন সবকিছুর পরেই সার্ভে আছে। এরকম একটা বড় প্রকল্পে সার্ভে ছাড়া কোনো কিছুই করা যায় না। সবকিছু আছে, সবকিছু আছে। হ্যাঁ, সবকিছু। বাসের প্ল্যানটা আপনারা ড্রপ আমি করলেন। নিউজ 24 থেকে বলছিলাম, আমি প্লাবন স্যার, অনলাইনে স্যার। একটা প্রশ্ন স্যার, আপনি গতবার বলেছিলেন যে এটা কেন ড্রপ করলেন? গতবার বলেছিলেন যে এই বছরের আমরা তো জুন মাস সব নাগাদ ডিসিশন তো আপনার আমরা নিচের লাইনটা ঠিক হবে স্যার। তথ্যের ভিত্তিতে নিয়ে, উনি যেটা বললেন যে স্টাডি আছে কিনা, স্টাডি আমাদেরকে ডিসিশন নিতে উদ্বুদ্ধ করেছে। যে আমাদের যদি যেটা ইলেকট্রিক বাসের কথা বললাম, আর্টিকুলেটেড বাসের ক্ষেত্রে একই প্রসঙ্গ, যেখানেও এটা একটা নতুন টেকনোলজি আমাদের জন্য। আমাদের ওরকম এক্সপার্ট ড্রাইভার নাই, এক্সপার্ট মেকানিক নাই। হঠাৎ করে আমরা এটা শুরু করলে এরকম একটা জায়গায় যেখানে আর ডেডিকেটেড লেন, এক লেন থেকে আরেক লেনে যাওয়ার উপায় নাই, সবকিছু হিসাব নিকাশ করেই দেখা গেল যে এই শুরুতে আমরা দেশে যে ব্যাপকভাবে চালু হলে তখন আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারি। এই মুহূর্তে স্যার আমি নিউজ 24 থেকে বলছিলাম, আমি প্লাবন স্যার, শুনতে পাচ্ছেন? ভাড়া ছিল, বলছিল ওখানে গাড়ি ঘোড়া অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা বহুদিন কেন ছিল, এটা কি আপনাদের দায়িত্ব? দায়িত্ব তো অবশ্যই ছিল। দায়িত্ব ওই যে আমরা চ্যালেঞ্জে দেখালাম যে রোড মেইনটেনেন্স আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা এখন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। স্যার নিউজ 24 থেকে প্লাবন বলছিলাম স্যার, একটা কোশ্চেন স্যার আপনার অনলাইন থেকে ব্যাপারে আমি যদি একটু অনলাইনে নিতে- কারো একটা প্রশ্ন ছিল, ওটা নেব, আপনি একটু বলেন। জি স্যার। আপনাদের প্যাকেজ 3 এলডিডি কাজ জুলাই 1 পর্যন্ত সম্পূর্ণ দিকে।
শতভাগ সম্ভব। কিন্তু আমরা তো রাস্তার দুই পাশে ফুটপাত দেখতে পাচ্ছি না। আর ড্রেনের- ফুটপাত এটা আপনাদের ড্রেন এখন চালু হয় নাই। কোথাও কোথাও আংশিক, কোথাও অর্ধেক, কোথাও পরিপূর্ণ ড্রেন বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। 111টা না 114টা রাস্তা ক্লিয়ার রোড করে করা হচ্ছে। কিন্তু আপনারা করছেন 65টা। Right, আবার অনেক রাস্তায় কিন্তু অনেক রাস্তা করা হয়নি। তো তাহলে আপনাদের এখানে কিভাবে সম্পন্ন হয়ে গেছে কাজটা? খুব একটা কাঁচাবাজার, আমরা কাঁচাবাজার কোন কাঁচাবাজার দেখতে পাচ্ছি না। খুব ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। কাঁচা বাজারটা তো আমরা বলেছি যে আমরা জায়গা পাইনি বলে শুরু করতে পারিনি, কিন্তু এখন আমরা নতুন করে আবার নতুন কনসেপ্ট নিয়ে এটা আমরা করার জন্য আগাচ্ছি। 111টা রাস্তার ওই কিছু কিছু রাস্তা আগে থেকে প্রকল্পে বাদ দিয়ে আমরা 65টা প্রকল্পের শেষ পর্যন্ত ছিল এবং ওই 65টা কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমরা 100% বলি। আর যে ড্রেনের কথা আমরা বলছি, এটা ওই ফিডার রোডগুলির ড্রেনের কথা বলছি। ওখানে ওই 65টা রোডের, এটা তো আমার মূল রাস্তায় না, এটা তো এলাকার মধ্যে। এই 65 রোডের সব ড্রেনই কমপ্লিট। এবং এখানে আরেকটা বিষয় আপনাকে বলি যে এই রাস্তাটার 20 মিটার কিন্তু বাকি আছে প্রত্যেকটার। এই 20 মিটার আমার মূল রাস্তার কাজের সাথে এটা কানেক্ট করা হবে। অনলাইনে একজন ছিলেন স্যার, আমি নিউজ 24 থেকে প্লাবন বলছিলাম স্যার। স্যার, আপনার সাথে লাস্ট যেবার কথা হয়েছিল আপনি বলেছিলেন যে এবছরের জুন নাগাদ নিচের রাস্তা কমপ্লিট হয়ে যাবে, নিচের রাস্তায় দুর্ভোগ থাকবে না স্যার। সেটা আমরা দেখলাম যে এখনো দুর্ভোগটা আছে স্যার। এইটা আপনি আসলে মানে এই টার্গেটটা আসলে কবে ফিক্স করার, যে নিচের রাস্তায় আর কোনো দুর্ভোগ থাকবে না, মানুষ দুর্ভোগ ছাড়া গাজীপুর পর্যন্ত যেতে পারবে নিচের রাস্তা, এক। আর 2 নম্বর বিষয় হচ্ছে স্যার, আপনাদের এখন কত আমার মনে, এটা তো আমি অলরেডি শুরুতেই বলেছি যে আমার কলেজ গেট থেকে চৌরাস্তা পর্যন্ত আমার কমপক্ষে 4 লেন নতুন রাস্তা আমরা করে ফেলেছি, এখানে আর দুর্ভোগ নাই। আমরা টঙ্গী থেকে কলেজ গেট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 4 লেন আমরা এইচডিবি এবং কার্পেটিং দিয়ে কমপ্লিট করে ফেলেছি। 4 লেন সবসময় অ্যাভেলেবল। এবং এরপরে আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে এই রাস্তাটাও ভোগান্তি মুক্ত হবে, ডিসেম্বর 21-এর মধ্যে। এখানে আমরা নতুন রাস্তা কত করে শতাংশ, ফেলবো, বাকি অংশ। জি স্যার, কত শতাংশ কাজ শেষ হয়েছে? টোটাল প্রোগ্রেস কত শতাংশ স্যার? বাকি কাজ 1 বছর 3 মাসের মধ্যে সম্ভব কিনা স্যার? এটা আমি তো একেবারে হিসাব দিলাম, এটা ওয়েবসাইটে এরপরে পাওয়া যাবে। আমি তো প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে হিসাব দিলাম কতদিন লাগবে, আমার হাতে কতদিন সময় আছে। এটা তারপরে স্যার একটু যদি বলেন স্যার, আপনার এই ফ্রেমে আমি পাইনি স্যার, তখন স্লাইড ছিল স্যার। না, যদি অগ্রগতি বলতে চাও কত স্যার? জি জি জি, অগ্রগতি আমাদের পিছন আমি এভারেজ অগ্রগতি হলো 63.27। এক্ষেত্রে আমাদের আরএসডির অংশের হলো 63.40, আর টঙ্গী এলাকার হলো 55.60, আর আমার যেটা অর্থ ফিনান্সিয়ালটা হলো 57 পয়েন্ট সামথিং। স্যার এই 1 বছর 3 মাসে স্যার বাকি 37 ভাগ কাজ শেষ করা সম্ভব স্যার? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটা আমি হিসাব করে দেখিয়েছি, আপনি আমাদের ওয়েবসাইটে গেলে ওই কপিগুলি আপনি ওখানে পাবেন। আমরা 14টা কম্পোনেন্ট ধরে হিসাব দেখিয়েছি যে কোন কোন, শুধু একটা মাত্র কম্পোনেন্টে আমাদের একটু বেশি সময় লাগতে পারে, আর বাকি সবগুলি আমরা লিমিটের মধ্যে শেষ করতে পারবো। স্যার ছোট্ট করে টঙ্গী ব্রিজটা 10 লেন ব্রিজ কত যেটা মিনিট স্যার, পর এইটার পরে বাস অগ্রগতি চলবে করুন এটা স্যার। নির্ভর করবে আমার ডিমান্ডের উপর। পিক আওয়ারের এটা কম থাকবে এবং অফ পিক আওয়ারের গ্যাপটা বেশি থাকবে। এটা আমাদের 1 মিনিট, মিনিমাম 1 মিনিট, কমপক্ষে 1 মিনিট পিক আওয়ার। স্যার লাস্ট সবই আছে, সবকিছুই করা আছে। কোন ঘন্টায় কত মিনিট থাকে চলবে সবকিছু করা আছে। হ্যাঁ, পিছন থেকে সরে যেতে হবে ভাই, এটা তো একটা ব্রিফিং হচ্ছে, পিছন থেকে সরে যেতে হবে। পিছনে এত ক্রাউড থাকলে তো এসব ফ্রেমে লাগানো যাবে না। পিছনে এত লোকজন থাকলে স্যার এই ফ্রেম কিভাবে টেলিভিশনে যাবে স্যার? তাহলে পিছনে লোকজন ভরা স্যার আপনার ফ্রেমে স্যার। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ব্যাপক সংখ্যায় উপস্থিত হয়েছেন। ওইটাই আমি শেষ করতে চাচ্ছি, তার আগে বলতে চাচ্ছি যে পিছনে একটু সরিয়ে দেবেন স্যার, পিছনে লোকজন অনেক স্যার আপনার। একটু শেষ কথাটা বলি স্যার আপনার ব্যাকগ্রাউন্ডে লোকজন অনেক স্যার, ব্যাকগ্রাউন্ডে 63.27%। বাকি কাজ শেষ করার জন্য আমাদের শিডিউল টাইম হলো সেপ্টেম্বর 2022। তার সাথে আমরা মার্জিন ধরে বলি যে ডিসেম্বর 22-এর মধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কাজ আমরা কমপ্লিট করব। এর বাইরেও 2021-এর ডিসেম্বরে আমরা টঙ্গী এলাকার রাস্তার একটা সিগনিফিকেন্ট উন্নয়ন ঘটাবো এবং 22-এর ডিসেম্বর থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমাদের হাতে আসার পরেই আমরা
বিআরটি অপারেশন শুরু করে দিতে পারবে। এক লাইনে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হিসেব দিয়ে বললাম তো এখন যে সবকিছুই আসার কথা, এখন না আসলে আনসার্টেনিটি তো থাকে। হতে পারে হতে পারে হতে পারে। আপনাদের যে সহযোগিতা পাচ্ছি তাতে আমরা কন্টিনিউ করবো প্রয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের বোধহয় একটু রিফ্রেশমেন্টের